তুমি কি সম্পর্কের দ্বন্দ্বে ক্লান্ত? মনে হচ্ছে চারপাশের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি আর মান অভিমান তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। একটা সময় আসে যখন সম্পর্কের জটিলতা আমাদেরকে জীবনের আসল স্রোত থেকে দূরে নিয়ে যায়। কিন্তু তোমার জীবন শুধুমাত্র সম্পর্কের ঝড়ে হারিয়ে যাওয়ার জন্য নয়। আজকে ডেকোডের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু বাস্তব কথা যা তোমাকে নতুন করে ভাবতে সাহায্য করবে, মানসিক শান্তি দেবে আর আস্তে আস্তে তোমাকে টেনে নিয়ে যাবে জীবনের মূল স্রোতে। তুমি যদি এখনো এই ভিডিও দেখছো, তবে বুঝে নাও তুমি নিজের জন্য একটা নতুন পথ খুঁজছো, আর এই ভিডিও তোমাকে সেই পথের আলো দেখাবে। তো চলো শুরু করা যাক। কোনো কথা শুরু করার আগে প্রথমে যে বিষয়টা আমাদের বুঝতে হবে, সম্পর্ক এবং মানুষের ভাঙন, সম্পর্কের ভাঙন, দূরত্ব তৈরি হওয়া, এই বিষয়টা। আমরা মানুষ আসলে একটা সামাজিক প্রাণী। সম্পর্ক ছাড়া মানুষ বাঁচতে পারে না। কিন্তু সেই সম্পর্কই যখন দ্বন্দ্বের উৎস হয়, তখন মনে হয় জীবনটাই থমকে গেছে। হয়তো তুমি ভালোবাসায় আছো, হয়তো পরিবারের কারোর সঙ্গে ঝগড়া চলছে, হয়তো বন্ধুত্ব ভেঙে গেছে। সবকিছুর ফল কিন্তু ভাই একটাই, তুমি ক্লান্ত, ভেতরে ভেতরে ভেঙে পড়ছো। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থা থেকে কিভাবে ফিরবে, কিভাবে আবার জীবনের মূল স্রোতে নতুন করে নিজেকে ফিরিয়ে আনবে। আজ আমরা সেখানেই যাব। প্রথম প্রশ্ন যেটা মাথায় আসে, সম্পর্কের দ্বন্দ্ব কেন জন্মায়? প্রথমে বুঝতে হবে দ্বন্দ্ব কেন হয়। প্রথমত কয়েকটা বিষয় আছে, যে কোনো ক্ষেত্রে দ্বন্দ্বের কিন্তু আসল কারণ হিসেবে আমাদের সামনে উঠে আসে। সেটা ভুল বোঝাবুঝি হতে পারে, অতিরিক্ত প্রত্যাশা হতে পারে, কিছু ক্ষেত্রে অহংকার বা ইগো হতে পারে, এবং অবশ্যই অনেক ক্ষেত্রে যোগাযোগের অভাব হতে পারে। যখন এই বিষয়টা, সম্পর্কের দ্বন্দ্বের কারণটা যখন ভুল বোঝাবুঝি হয়, তখন দুটো মানুষ একে অপরের ফ্রিকোয়েন্সিটা অনুভব করতে পারে না, ফিল করতে পারে না, এবং এর ফলে একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েটেড হয়। যখন সেটা হয়, তখন তুমি যতই তাকে আপ্রাণ চেষ্টা করো তাকে বোঝানোর, তুমি তাকে বোঝাতে পারবে না। আবার অনেক ক্ষেত্রে তুমিও তার তরফ থেকে পুরোপুরি বুঝে উঠতে পারবে না। এরপরে আসে আরেকটা বিষয়, অতিরিক্ত প্রত্যাশা। যে কোনো সম্পর্ক একটা অধিকার বোধ তৈরি করে, এবং এখান থেকে একটা প্রত্যাশা আসে। যখন আমরা কারুর কাছ থেকে, খুব কাছের কারুর কাছ থেকে কিছু আশা করি, এবং সেটা আমরা অন্য সময় হলে পেয়ে থাকি, কিন্তু মাঝে মধ্যে যখন সেটা হয়ে ওঠে না, বা নিয়মিত স্তরে হঠাৎ করে সেসব আটকে যায়, সেই প্রত্যাশাগুলো পরিপূর্ণ হয় না, তখন ছোট ছোট হতাশার পকেট তৈরি হয়। এই হতাশার প্রকোষ্ঠগুলোই একটা সময় দূরত্ব তৈরি করে, যা কিন্তু আমরা অনুভব করি না। পরের যে বিষয়টা আছে সম্পর্কের দূরত্বের কারণ বা দ্বন্দ্বের কারণ, সেটা হলো অহংকার বা ইগো। অনেক ক্ষেত্রে আমি কেন ক্ষমা চাইবো, আমি কেন বলবো যে আমি দুঃখিত, আমার তো কোনো দোষ করিনি, এই ইগো এই দ্বন্দ্বকে আসলে আরো বাড়িয়ে দেয়। সুতরাং যখন আমরা কোনো একটা সম্পর্কের মধ্যে আছি, সেখানে যখন ইগো, অহংকার ইত্যাদি অগ্রাধিকার পেতে শুরু করে, তখন মানুষটার থেকে বেশি গুরুত্ব সেই ইগো বা অহংকারকে দেওয়া হয়। যে মানুষটার সঙ্গে হয়তো একসঙ্গে থাকার চেষ্টা ভাবনা করা হয়েছিল, চিন্তা ভাবনা করা হয়েছিল, তাকে তখন পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয় না। কিছু ক্ষেত্রে আমরাও হয়তো পাই না। আরেকটা বিষয় থাকে, যেটা হলো যোগাযোগের অভাব।
এখানে হলো কমিউনিকেশন গ্যাপটা আমাদের অন্যতম দূরত্ব বা দ্বন্দ্বের কারণ হয়। সম্পর্ক ভাঙে মূলত বহু না বলা কথার কারণে বা না বোঝা উপলব্ধির কারণে। যা বলার ছিল সেটা বলা হলো না, যেটা বোঝার ছিল সেটা ঠিকঠাক বোঝা গেল না বা বোঝানো গেল না। এবং এই সব ক্ষেত্রেই যোগাযোগের অভাবটা মূলত দূরত্ব তৈরি করে। এবং এই জিনিসগুলো যদি তুমি প্রাথমিকভাবে বোঝো, তাহলে তোমরা বুঝতে পারবে যে সম্পর্কের দ্বন্দ্বগুলো কেন আসে। মানুষের ভেতর এই সমস্ত সম্পর্কজনিত দ্বন্দ্ব বা হতাশা থেকে কিন্তু ভীষণ যন্ত্রণা আসে। তুমি হয়তো বলছো, আমি চেষ্টা করেছি, আমি ভালোবাসি, তবু সবকিছু আমার যেন ভুল হয়ে যাচ্ছে, আমার সঙ্গে যেন কিছুই ঠিক হচ্ছে না। এখানে একটা বড় সত্য হলো, তুমি যতই চেষ্টা করো, তুমি কখনো অন্যের চিন্তা, অন্যের আচরণ, অন্যের মন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না। তোমার মনে হতে পারে যে তুমি নিয়ন্ত্রণ করছো, তোমার মনে হতে পারে সে তোমাকে ততটাই গুরুত্ব দিচ্ছে যতটা আগে দিচ্ছিল, কিন্তু এটাও বুঝতে হবে সে আসলে অন্য মানুষ, সে আসলে সেই সময়ের জন্য অন্য রকম ভাবছে, সে তোমাকে আর সেই গুরুত্বের প্রকোষ্ঠে রাখছে না। সেই সময়ের জন্য হতে পারে আবার ফিরে আসবে, কিন্তু এই মুহূর্তে সে সেটা ভাবছে না। এবং এটার ফলে যে যন্ত্রণাটা হচ্ছে সেটা কিন্তু অ্যাবসলিউটলি রিয়েল। এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু একবার যদি মেনে নেওয়া যায় যে সেই মানুষটা সেই পরিসরে সেরকম ভাবছে না, তাহলে মন অনেকটা স্থিতিশীল হতে শুরু করে, যন্ত্রণা কিছুটা কমতে শুরু করে, কারণ তুমি তাকে অ্যাকসেপ্ট করছো তেমন করে। হয়তো তুমি এটাতে অভ্যস্ত নও, কিন্তু প্রথমবার যখন তুমি এটা শুরু করবে, ধীরে ধীরে তাতে তুমি ধীরে ধীরে অভ্যস্ত হতে শুরু করবে। ফলে প্রতিটা মানুষই ত্রুটি বিচ্যুতি মিলিয়ে তো মানুষ, এমনকি তুমিও। ফলে তোমার মধ্যে যে জিনিসগুলো মনে করছো যে এখানে এই জিনিসগুলো তোমার কাছে এক্সপেক্টেড ছিল না, সেগুলো তুমি ধীরে ধীরে বুঝতে পারবে যে এইগুলো কিছুটা মেনে মানিয়ে নিতে হবে। এরপরে আসা যাক, জীবনের তাহলে মূল স্রোতটা কোথায়? সম্পর্ক যদি প্রবাহমানতার উপর বিশ্বাসী হয়, যদি এভাবে এগোতে থাকে, তাহলে জীবনের মূল স্রোতটা আসলে কোথায়? ভালোবাসার, বিশ্বাসের সম্পর্কগুলোর ক্ষেত্রে আমাদের আসল মেইন স্ট্রিম অফ লাইফটা কোথায় রয়েছে? দ্বন্দ্বের ভেতর থেকে আমরা ভুলে যাই জীবন আসলে সব থেকে বড় অনির্বচনীয় সত্য। জীবন মানে শুধু সম্পর্ক নয়, জীবন আরো অনেক বিশাল প্রকাণ্ড কিছু। নিজের স্বপ্ন, নিজের উন্নতি, নিজের শান্তি, এই সব কিছুই তোমার জীবনের অংশ। তোমার জীবনেরই আরেকটা অংশ হলো এই সম্পর্ক, এই ভালোবাসা, এই জড়িয়ে থাকা। পৃথিবীতে তোমাকে অসীম সম্ভাবনা তোমার সামনে রয়েছে। এই পৃথিবী তোমাকে সেই চূড়ান্ত সম্ভাবনার একটা পরাকাষ্ঠা দিয়েছে, তুমি সেটা কিন্তু কাজে লাগাবে। সম্পর্কের জন্য, বিভিন্ন কারণে দ্বন্দ্বের জন্য প্রাথমিকভাবে একটু সেটব্যাক আসবে, কিন্তু থেমে গেলে চলবে না। কারণ তোমাকে বুঝতে হবে জীবন শুধুমাত্র একটা অংশের নাম নয়, জীবন সামগ্রিক। যদি তোমার সম্পর্ক নিয়ে তুমি দ্বন্দ্বে আছো, কিন্তু অন্যান্য বিষয়গুলো তুমি নির্দিষ্ট প্রবাহের সঙ্গে চলতে থাকছো, তাহলে তোমার কিন্তু একটা সময় এসে সম্পর্কটাও ঠিক হবার সম্ভাবনা বাড়বে, কারণ তুমি জীবনকে সামগ্রিকভাবে দেখছো। তাই তুমি সেই কাজটাকে কাজে লাগাও, সেই দ্বন্দ্বগুলোকে সরিয়ে দিয়ে জীবনের প্রবাহের সঙ্গেও চলতে থাকো, যেগুলো তোমার যে সময় করার কাজ। অথচ দ্বন্দ্ব বা সংঘাত এলে, দূরত্ব বাড়লে তুমি কি করো? তুমি সাধারণত তোমার জীবন প্রবাহটাকে থামিয়ে দাও। ফলে তোমার মধ্যে দ্বন্দ্ব সংঘাত আরো বাড়ে। একটা কথা মনে রাখবে, কাজের মধ্যে যদি তুমি থাকো, তোমার জীবন প্রবাহের প্রাত্যহিকতায় তুমি যদি থাকো, তখন কিন্তু তোমার যন্ত্রণা কম হবে, কারণ ব্যস্ততা যন্ত্রণাকে প্রশমিত করে। ভাবো তো, এই সময়টা তুমি নতুন কিছু শিখতে পারো, নিজের ক্যারিয়ার গড়তে পারো, পরিবারকে হাসি উপহার দিতে পারো, বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারো। কিন্তু তুমি যদি শুধু এক জায়গায় আটকে থাকো, তবে সেই সম্ভাবনাগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এবার প্রশ্ন হলো, কিভাবে বেরিয়ে আসা যায়? পরিস্থিতি তো এরকম জটিল হয়ে আছে, সম্পর্কগুলো জটিল হয়ে গেছে, দ্বন্দ্ব তৈরি হচ্ছে, হতাশা তৈরি হচ্ছে। তাহলে আমাদের কাছে বেরিয়ে আসার পথ কি? দেখো, মূল কথায় আসা যাক। কিভাবে সম্পর্কের দ্বন্দ্ব থেকে মুক্তি পেয়ে জীবনের মূল স্রোতে আমরা ফেরত আসতে পারি? এবং হতে পারে
যে দ্বন্দ্বগুলো তৈরি হয়েছে সেটা সাময়িক। আমি যখনই জীবনের মূল স্রোতে ফিরবো, সেই স্রোতের প্রবাহেই জীবন আমাকে আবার পুরনো সম্পর্কগুলো ফিরিয়ে দিতে পারে, বা হতে পারে আমি একটু যদি ধৈর্য ধরি এবং জীবনের প্রবাহতে মনোযোগ দিই, তাহলে হতে পারে আমার সেরে ওঠাটা যত তাড়াতাড়ি হবে, দ্রুত হবে, একই সঙ্গে কিন্তু আমি সম্পর্কগুলোকেও পুনঃস্থাপিত করতে পারি। অনেক সময় স্পেস দরকার হয়, সেটা তখন বোঝা যাবে। প্রথম যে কাজটা তুমি করতে পারো নিজের সঙ্গে, নিজেকে সময় দাও। প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটাও। মোবাইল, সোশ্যাল মিডিয়া, মানুষের কোলাহল থেকে দূরে থাকো। অ্যাবসলিউট তুমি কেমন, তোমার ভেতরের মানুষটা কেমন, সেটাকে অনুভব করার চেষ্টা করো। এই বাস্তবতা যে তুমি ভালো নেই, এটা কিন্তু তোমার কাছে চূড়ান্ত সত্য। তাহলে তুমি ব্যক্তি হিসেবে শুধু একজন নির্ভর হয়ে যাওয়া বা কয়েকজন নির্ভর হয়ে যাওয়া, এটা ঠিক নয়। কয়েকজন ইন দ্যাট সেন্স, আমরা পরিবার, বন্ধু বান্ধবের ক্ষেত্রেও অনেক সময় সম্পর্কের দ্বন্দ্ব দেখি, সেই ক্ষেত্রে বলছি। সম্পর্কের ক্ষেত্রে যদি সেটা একদম ভালোবাসার কোনো সম্পর্ক হয়, যেখানে তুমি অন্য ব্যক্তির কাছে, অন্য মানুষের সঙ্গে উপর নির্ভরশীল, তাহলে সবসময় তাকেই গুরুত্ব দিও না, তুমি কিন্তু ইম্পর্ট্যান্ট। যখন তুমি নিজেকে গুরুত্ব দেবে, নিজেকে সময় দেবে, তখন তোমার ভেতরের ব্যক্তিগত উপলব্ধিগুলো কিন্তু আরো বেশি প্রকাশিত হবে। যত বেশি প্রকাশিত হবে, তত তুমি উদ্ভাসিত হবে নতুন জীবনের সম্ভাবনাতে। পরের যে কাজটা তুমি করতে পারো, সেটা হচ্ছে নিজেকে কখনো দোষ দিও না। পৃথিবীতে সবকিছুর দায় তোমার নয়। কিছু সম্পর্ক ভাঙে, কিছু সম্পর্ক জোড়ে, এবং এই ভাঙা গড়ার মধ্যেই কিন্তু জীবনের প্রবাহমানতা বিরাজমান থাকে। যখন তুমি জীবনকে সামগ্রিকভাবে নিতে শিখবে, তুমি তখন বুঝতে পারবে এই ভাঙাগুলো ততটাই স্বাভাবিক যতটা আনন্দের জোড়াগুলো। তাই সবসময় মনে রাখবে, যখন জীবন তোমাকে কিছু সেটব্যাক দিচ্ছে সম্পর্কের ক্ষেত্রে, তার মানে তোমার সব সময় প্রতি ক্ষেত্রে দুর্দান্তভাবে একটা কামব্যাক করার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। যখন এটা তৈরি হচ্ছে, তখন তোমাকে যেটা বুঝতে হবে যে এই ক্ষেত্রে আমরা একটা এমন জায়গা তৈরি করতে পারি নিজেদের জন্য, যেখানে আমরা নিজেদেরকে দোষ দেব না। তুমি নিজেকে দোষ দিও না। তুমি যা করেছো সেটা তোমার ক্ষেত্রে বাস্তবতা ছিল, এই মুহূর্তে তুমি যেটা করছো সেটা তোমার ক্ষেত্রে বর্তমান বাস্তবতা। সুতরাং তুমি যত বাস্তবের সঙ্গে নিজেকে নিয়ে চলবে, নিজেকে দোষ না দিয়ে, নিজেকে দোষারোপ না করে, কষ্ট না দিয়ে চলবে, তত নিজের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবে। এরপরের যে বিষয়টা তুমি করতে পারো, নিজেকে ক্ষমা করে দাও। তোমার মনে হচ্ছে বোধহয় তোমার কিছু ভুল ছিল সম্পর্কে, তোমার মনে হচ্ছে বোধহয় তুমি দোষী। ঠিক আছে, তুমি আর পুরনো ফরম্যাটে গিয়ে সেখানে নিজেকে ঠিক করতে পারবে না। তুমি নিজের কথাগুলো তাদের কাছে বা তার কাছে হয়তো স্পষ্ট করে বলেছো, সে তোমাকে অ্যাকসেপ্ট করছে না, ইটস ওকে। কিন্তু এবার তুমি নিজেকে ক্ষমা করতে শেখো, পড়ে থেকো না। মানুষের সমস্যা হলো সব থেকে বেশি, শুধু সম্পর্কে নয়, পুরো জীবনের ক্ষেত্রে আমরা অতীত এবং ভবিষ্যতের দ্বন্দ্বে বর্তমানটাকে নষ্ট করে যাই। এবং এটা শুধু কথার কথা নয়, আমরা যত দেখি জীবন যত এগোতে থাকে, আমাদের সম্ভাবনাগুলো কমতে থাকে। এতে করে আমরা কতবার নিজেদের ভবিষ্যৎটাকে নষ্ট করেছি শুধুমাত্র ভবিষ্যতের কল্পনা করে এবং অতীতে পড়ে থেকে। এটা কিন্তু আর করা যাবে না। তাই ক্ষমা করতে শেখো, নিজেকে ক্ষমা করতে শেখো, এবং যা হয়েছে হয়ে গেছে, এবার তোমাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে লাইফে। এটা যত তাড়াতাড়ি অভ্যস্ত স্তরে নেবে, তত তুমি কিন্তু জীবনে এগিয়ে যাবে। পরের যে বিষয়টা তুমি করতে পারো, ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যোগাযোগ করো। যদি সম্পর্কটা তোমার কাছে মূল্যবান হয়, তাহলে খোলাখুলি কথা বলো। অভিযোগ নয়, বরং মনের কথা শেয়ার করো। সহ্য ধৈর্য রাখো, তার কথাও শোনো, তো তাকেও বলো যেন সেও তোমার কথা শোনে। আদান প্রদান যত হবে, তত সম্পর্কে সারল্য তৈরি হয়, প্রবাহগুলো ধীরে ধীরে নিয়মিত হতে থাকে। ফলে তোমার কাছে এই যোগাযোগটা, এই কমিউনিকেশনটা তোমার কাছে একটা ভীষণ রকম কিন্তু উদ্ভাসিত জীবনের দিকে তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। নতুন সম্পর্ক বা সম্পর্ককে রিনিউ করে নতুন করে স্টার্ট করার জন্য এটা কিন্তু একটা ভীষণ রকম উপকারী পদ্ধতি হতে পারে। পরের যে বিষয়টা তুমি নিজেকে ভালো রাখার জন্য করতে পারো, সেটা হচ্ছে নতুন অভ্যাস তৈরি করো। প্রতিদিন আমরা যেটা করি, একটা অভ্যস্ত বা চর্চিত জীবনকে চোখ বন্ধ করে অনুসরণ করে যাই। এতে কি হয়, আমাদের একটা অভ্যাসের বেড়া জাল তৈরি হয়। হতে পারে তুমি যদি এই মুহূর্তে কষ্টে আছো, যন্ত্রণায় আছো, হতাশায় আছো, ব্যথায় আছো, তাহলে তোমাকে এই সার্কেলটা থেকে বেরোতে হবে। প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সময়, রাত্রে, এই পুরো দিনটাকে তুমি যেভাবে কাটাতে অভ্যস্ত, তার মধ্যেই তোমার কিন্তু যন্ত্রণা আসছে,
তার মানে তোমাকে নতুন কোনো অভ্যাস করতে হবে। সেটা বই পড়া হতে পারে, হাঁটা হতে পারে, ব্যায়াম হতে পারে, মেডিটেশন হতে পারে, এমনকি তুমি অন্য কোনো স্কিল শেখার ক্ষেত্রেও নিজেকে নিয়োজিত করতে পারো। যখন তুমি এটা করবে, তুমি দেখবে একটা ভীষণভাবে নতুন একটা তুমি অনুসরণ করতে পারার মতো জীবন তুমি নিজের জন্য তৈরি করতে পারছো, যেটা তোমাকে একটা নতুন সুযোগ দেবে নিজেকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। পরের বিষয়টা যেটা তুমি করতে পারো, নতুন লক্ষ্য স্থির করো। সম্পর্কই যদি তোমার সবকিছু না হয়, তবে বাকি অংশটাও কিন্তু জীবনে তোমার নজর রাখার গুরুত্বপূর্ণ দাবি রাখে। নিজের পড়াশুনো, ক্যারিয়ার, শখ, এগুলোর দিকেও কিন্তু তোমাকে ফোকাস করতে হবে। খেয়াল করে দেখো, হতে পারে তুমি অনেকটা সময় জীবনের এই সমস্ত বিষয়ে অপচয় করে ফেলেছো, যেটা তোমার সম্পর্কের জন্য তুমি হয়তো অপচয় করে ফেলেছো, যেটা তোমার হয়তো ক্যারিয়ারে দেওয়ার ছিল, শখকে দেওয়ার ছিল, ইচ্ছেগুলোকে দেওয়ার ছিল, সেগুলো তুমি দিতে পারোনি। ফলে তুমি যে ছড়িয়ে পড়েছো, এটা কিন্তু ভীষণ রকম ক্ষতিকর একটা প্রবণতা তৈরি করছে তোমার ভবিষ্যৎ জীবনের জন্য। এটা করবে না। নতুন লক্ষ্য স্থির করো, এবং তুমি সেই মানুষ যে এতদূর পর্যন্ত জীবনে এগিয়ে এসছো, পরের লক্ষ্যেও তুমিই পৌঁছতে পারবে, বিশ্বাস রাখো। পরের যে বিষয়টা তুমি লাস্ট করতে পারো, যদি নেহাত এত কিছুর পরও না সরছে কিছু, ব্যথা কমছে না, যন্ত্রণা বাড়ছে, তীব্রতা থাকছে, প্রাবল্য কমছে না, তাহলে পেশাদার কোনো একটা সাহায্য নাও, কোনো কাউন্সিলরের সাহায্য নাও, কোনো থেরাপির সাহায্য নাও। এবং এর মধ্যে কোনো লজ্জার বিষয় নেই, ভয়ের বিষয় নেই যে লোকে কি ভাববে। মানুষজন, এই সমাজ তোমাকে স্পন্সর করে না। এই পৃথিবীতে তুমি আজ অব্দি নিজের দক্ষতায়, নিজের যোগ্যতায় এত দূর অব্দি এসছো। সুতরাং তুমি ডিজার্ভ করো ভালো থাকা, এবং সেই ভালো থাকাটার জন্য যদি কোনো সাপোর্ট সিস্টেম তোমার প্রয়োজন হয়, তুমি সেটা ডিজার্ভ করো, তুমি সেটা নেবে। এবং যখন তুমি এটা নেবে, তখন তুমি বুঝতে পারবে যে কিভাবে ভবিষ্যতের দিকে তুমি ভালো থাকার জন্য এগিয়ে যেতে পারছো। অনেক ক্ষেত্রে এটা ভীষণ রকম ইতিবাচক রূপে কাজ করে। ভবিষ্যতের দিকে তাকাও। কেন বলছি? আজ যে সম্পর্ক তোমাকে আঘাত দিচ্ছে, হয়তো কয়েক বছর পরে সেটার কোনো গুরুত্বই তোমার কাছে থাকবে না। তুমি যখন বুঝবে ওটা আসলে তোমাকে শক্তিশালী করার একটা অধ্যায় ছিল, তখন তুমি বুঝতে পারবে আজকের দিনের এই ভাঙাচোরাটা আসলে তোমাকে তৈরি করেছে। যখন নদীর জল নদীর জলে পাথর পড়ে যায় না, তখন একটা ঢেউ ওঠে, কিন্তু নদী তাতে কিন্তু থেমে যায় না। নদী সেই ঢেউয়ের মধ্যেও বইতে থাকে, সে নিজের গতিতে বয়ে চলে। তেমনি তোমাকেও শিখতে হবে, ঝড় আসবে, ঝড় যাবে, কিন্তু জীবনের স্রোত থামানো যাবে না। সবশেষে একটা কথাই বলি, আজ যদি তুমি কষ্টে থাকো, তাহলে মনে রেখো, এটাই তোমার শেষ নয়, বা এখানেই থমকে যাওয়া নয়। এটা কেবল একটা নতুন শুরুর অধ্যায়, সূচনা। তুমি আবার হাসতে শিখবে, আবার ভালোবাসবে, আবার স্বপ্ন দেখবে। তোমাকে কেবল একটা সিদ্ধান্ত নিতে হবে, তুমি দ্বন্দ্বে আটকে থাকবে, না জীবনের মূল স্রোতে ফিরে আসবে। তাহলে বুঝতে পারছো কি কথাগুলো বলা হলো। আশা করি তোমাদের অনেকটা উপকারে লাগবে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পরের ভিডিও নিয়ে আমরা পরে আসছি। ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য শুভেচ্ছা জানিয়ে আমরা আপাতত বিদায় নিচ্ছি। লেগে থাকো, জেগে থাকো।